1939 সালের 23 আগস্ট অ্যাডলফ হিটলারের জার্মানি এবং জোসেফ স্তালিনের সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি বিশ্বে আলোড়ন তুলেছিল। নাৎসি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেই চুক্তির ফলে ইউরোপের অন্য দেশগুলো বিস্মিত হয়েছিল, কারণ হিটলারের নাৎসি এবং স্তালিনের সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ পুরোপুরি বিপরীত। নাৎসি মতাদর্শের হিটলার কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নকে ঘৃণা করতেন। চুক্তির মূল বিষয় ছিল একে অপরকে আক্রমণ করবে না। প্রকৃতপক্ষে সে চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত রচিত হয়েছিল। এ চুক্তির ফলে সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি ভাগাভাগি করে পোল্যান্ড দখল করে নেয়। এই চুক্তিটি ছিল কার্যত পূর্ব ইউরোপকে দুই ভাগে বিভক্ত করা। একটি অংশে ছিল জার্মানির প্রভাব, অন্য অংশে তৈরি হয় রাশিয়ার প্রভাব। জার্মানির সাথে সোভিয়েত ইউনিয়নের চুক্তির ফলে ইউরোপে হিটলারের আধিপত্যবাদী মনোভাব আরও তীব্র হয়। চুক্তির এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ 1939 সালের 1 সেপ্টেম্বর অ্যাডলফ হিটলারের জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বার্লিন ভিত্তিক গবেষক ডেভিড স্টাহিল লিখেছেন, 1940 সালের 18 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য পরিকল্পনা করার নির্দেশ দেন অ্যাডলফ হিটলার। 1941 সালের 22 জুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে জার্মানি। প্রায় 35 লাখ জার্মান সৈন্য 1800 মাইল সীমান্ত এলাকা জুড়ে আক্রমণ শুরু করে। এই সৈন্যদের মধ্যে 80% ছিল জার্মান এবং বাকিরা ছিল হিটলারের সহযোগী বিভিন্ন দেশের। হিটলারের প্যানজার ডিভিশন প্রায় 3500 ট্যাঙ্ক এবং 2700 যুদ্ধবিমান নিয়ে আক্রমণ শুরু করে। পৃথিবীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় আক্রমণ। জার্মান সৈন্যরা 3টি গ্রুপে ভাগ হয়ে অগ্রসর হতে শুরু করে। প্রতিটি গ্রুপের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। সৈন্যদের 3টি গ্রুপ ছিল, উত্তর, দক্ষিণ ও মধ্য। উত্তরের দলটি বল্টিক রাষ্ট্র লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার ভেতর দিয়ে অগ্রসর হয়ে লেনিনগ্রাদে পৌঁছাবে। দক্ষিণের দলটি ইউক্রেন দিয়ে আক্রমণ শুরু করবে এবং কিয়েভ হয়ে ডনবাস শিল্প এলাকা দখল করবে। মধ্য দলটি বেলারুশের মিনস্কো দিয়ে অগ্রসর হয়ে মস্কো পৌঁছাবে। হিটলার ধারণা করেছিল 10 সপ্তাহের মধ্যে সোভিয়েত ইউনিয়ন দখল করা যাবে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তাদের পশ্চিম সীমান্তে সৈন্য জড়ো করে, কিন্তু তাদের নির্দেশ দেয়া হয় তারা যাতে কোনো উস্কানি না দেয়। কিন্তু সোভিয়েত নেতা জোসেফ স্তালিন ধারণা করতে পারেননি যে জার্মানি এত তাড়াতাড়ি আক্রমণ করবে। যুদ্ধে যোগ দেবার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রায় 50 লাখ সৈন্য ছিল এবং ট্যাঙ্ক ছিল প্রায় 23,000। তারপরেও জার্মানি যখন আক্রমণ করে তখন সোভিয়েত রেড আর্মি প্রস্তুত ছিল না। হিটলারের বাহিনী শুরুতেই চড়াও হয় সোভিয়েত বাহিনীর উপর। জার্মানির সৈন্যরা বেশ দ্রুত তাদের লক্ষ্য অর্জন করতে শুরু করে। জার্মানির যুদ্ধবিমান আকাশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রথম দিনেই সোভিয়েত ইউনিয়নের 1800 যুদ্ধবিমান ধ্বংস করে জার্মানি। অধিকাংশ বিমান তখন মাটিতেই ছিল। কয়েক সপ্তাহের মধ্যেই সোভিয়েত ইউনিয়নের একের পর এক এলাকা দখল করে জার্মান সৈন্যরা। এছাড়া হাজার হাজার সোভিয়েত সৈন্য মারা যায়, আর বহু সৈন্য আটক হয় জার্মানদের হাতে। ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও সোভিয়েত সৈন্যরা ধীরে ধীরে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ইতিমধ্যে জার্মান সেনাবাহিনীর মধ্যম দলটি অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি তেল এবং খাবারের সংকটে পড়ে। এমন অবস্থায় হিটলার মস্কো অভিমুখে অভিযান থামানোর নির্দেশ দেয় এবং উত্তর ও দক্ষিণের দল দুটোর শক্তি বৃদ্ধি করতে বলে। হিটলার তখন মনোনিবেশ করে লেনিনগ্রাদ এবং কিয়েভ দখলের দিকে। এজন্য অন্যান্য জায়গা থেকে সৈন্য এবং রসদ এনে সেদিকে যোগান দেওয়া হয়। কিন্তু জার্মানির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এর বিরোধিতা করেন, কারণ জার্মানির সৈন্যরা তখন মস্কো থেকে 220 কিলোমিটার দূরে। কিন্তু হিটলারের বিবেচনায় মস্কোর চেয়ে ইউক্রেন ছিল বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেনে প্রাকৃতিক সম্পদ বেশি। আগস্ট মাসের 21 তারিখে হিটলার নির্দেশ দেন ক্রাইমিয়া এবং ডনবাস অঞ্চলকে প্রাধান্য দিতে হবে। জার্মানির এই কৌশলে সোভিয়েত ইউনিয়ন অনেকটা হতভম্ব হয়ে যায়। সেপ্টেম্বরের শেষ নাগাদ কিয়েভ দখল করে হিটলার বাহিনী এবং 6.5 লাখের বেশি রাশিয়ার সৈন্য নিহত এবং আটক হয়। অক্টোবর মাসের গোড়ার দিকে হিটলার মস্কো শহর দখল করার জন্য পুনরায় অভিযান শুরুর নির্দেশ দেয়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন টাইফুন। হিটলার ধারণা করেছিলেন রাজধানী মস্কো শহর ধরে রাখার মতো শক্তি রাশিয়ার নেই। তাদের সামরিক শক্তি হয়তো এরই মধ্যে কমে গেছে, কিন্তু সোভিয়েত রেড আর্মি এরই মধ্যে তাদের শক্তি সঞ্চয় করেছে। এ বিষয়টি হিটলারের ধারণার বাইরে ছিল। প্রায় 10 লাখ সৈন্য তৈরি রেখেছিল সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে হিটলারেরও প্রায় 10 লাখ সৈন্য ও 1700 ট্যাঙ্ক তৈরি ছিল। কিন্তু দীর্ঘদিন লড়াই করে জার্মান সৈন্যরা এরই মধ্যে ক্লান্ত। এছাড়া এতদিনে আবহাওয়া বদলাতে শুরু হয়ে গেছে। কিন্তু তারপরও মস্কো অভিযানের শুরুর দিকে হিটলার বাহিনী সফলতা পেয়েছিল। রাশিয়ার প্রায় 6 লাখ সৈন্য বন্দী করে জার্মানরা।
মস্কোর কাছাকাছি যাবার পরে জার্মান সৈন্যদের গতি অনেকটা কমে যায়। বৃষ্টিতে রাস্তাগুলো এক একটি কর্দমাক্ত নদীতে পরিণত হয়। কর্দমাক্ত রাস্তায় ট্যাঙ্ক এবং ঘোড়ার গাড়িতে করে সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারছিলেন না হিটলারের সৈন্যরা। এমন অবস্থায় মস্কো দখলের অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জার্মান সৈন্যরা। নভেম্বরের মাঝামাঝি তাপমাত্রা কমতে থাকে এবং তীব্র শীতে অনেকটা বরফের মতো হয়ে যায়। তারপরেও হিটলারের বাহিনী মস্কো দখলের জন্য আরেকবার অভিযান শুরু করে, কিন্তু বিরতির এই সময়টিতে রাশিয়ার বাহিনী পুনরায় তাদের শক্তি সঞ্চয় করে। সাইবেরিয়া এবং দেশের পূর্বাঞ্চল থেকে তারা আরও সৈন্য জড়ো করে, কিন্তু তারপরেও জার্মান বাহিনী মস্কোর একেবারে 12 মাইলের মধ্যে চলে আসে। জার্মান সৈন্যরা তখন ক্রেমলিনের দালান দেখতে পাচ্ছিল। তীব্র শীতে এবং বরফে কাবু হয়ে যায় হিটলার বাহিনী। এমন অবস্থায় ডিসেম্বরের 5 তারিখে রাশিয়ার সৈন্যরা পাল্টা আক্রমণ শুরু করে। একদিকে তীব্র ঠান্ডা এবং অন্যদিকে রাশিয়ার সৈন্যদের আক্রমণ। এই দুই পরিস্থিতিতে হিটলারের সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। ধ্বংস হয় তাদের অনেক সামরিক সরঞ্জাম। পিছু হটতে হটতে জার্মান সৈন্যরা মস্কোর 150 মাইল দূরে চলে আসে। ক্ষুব্ধ হিটলার এ সময় জার্মান সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করেন। যুদ্ধের শুরুর দিকে জার্মানরা রাশিয়ার অনেক এলাকা দখল করে এবং সোভিয়েত বাহিনীকে ব্যাপক ক্ষতির মুখে ফেলে দেয়, কিন্তু তারপরও চূড়ান্ত লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি। ব্রিটেনের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের এক বিশ্লেষণে বলা হয়েছে, হিটলারের বাহিনী পরাজয়ের একটি বড় কারণ ছিল কৌশলগত ভুল। জার্মানির কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। হিটলার ভেবেছিলেন খুব দ্রুত তারা রাশিয়া দখল করতে পারবেন। হিটলারের ধারণা ছিল প্রথম দিকে ব্যাপক ক্ষতির মুখে পড়ে রাশিয়ার সৈন্যরা আত্মসমর্পণ করবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। দূরত্ব, সামরিক সরঞ্জাম পরিবহনের জটিলতা এবং সোভিয়েত বাহিনীর বিপুল সৈন্য সংখ্যা, এসব কারণে জার্মানির সৈন্যরা তাদের প্রাথমিক সাফল্য ধরে রাখতে পারেনি। রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখেছিলেন জার্মান গোয়েন্দারা। 1939 থেকে 40 সালে ফিনল্যান্ড আক্রমণ করে রাশিয়ার বাহিনী সফলতা পায়নি। এ বিষয়টি জার্মানিকে আরও উৎসাহিত করেছে। এছাড়া জার্মান ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরিতে সক্ষম নয়, কিন্তু এটি সঠিক ছিল না। সোভিয়েত ইউনিয়ন ট্যাঙ্ক তৈরির প্রযুক্তিতে জার্মানির চেয়ে এগিয়ে ছিল। সবচেয়ে বড় বিষয় ছিল রাশিয়ার সৈন্য সংখ্যা এবং তাদের লড়াই করার সক্ষমতাকে খাটো করে দেখেছিলেন জার্মান গোয়েন্দারা। মস্কো দখল করার জন্য হিটলারের বাহিনী যখন অপারেশন টাইফুন শুরু করে, তখনও তারা ভাবতে পারেনি রাশিয়া পাল্টা আক্রমণ করতে পারে। জার্মানির পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে যথাসময়ে সরঞ্জাম পরিবহনের সমস্যা। তাদের সৈন্যরা দ্রুত গতিতে এগিয়ে গেলেও এক পর্যায়ে এসে তারা গোলাবারুদ ও জ্বালানি সমস্যার মুখোমুখি হয়েছে। জার্মান বাহিনী যতই রাশিয়ার ভেতরের দিকে প্রবেশ করেছে, সরঞ্জাম পরিবহন করা তাদের জন্য ততই কঠিন হয়ে ওঠে। এছাড়া রাশিয়ার যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তায় সামরিক সরঞ্জাম পরিবহন রীতিমতো অসম্ভব হয়ে উঠেছিল। তাছাড়া তীব্র শীতে বরফ জমে আরও সমস্যা তৈরি করে। যুদ্ধ শুরু করার আগে জার্মান সেনাবাহিনী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রাখেনি। এছাড়া রাশিয়ায় বিপুল জঙ্গল, খানাখন্দ এবং নদী পেরিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া বেশ কঠিন ছিল জার্মান বাহিনীর জন্য। সবচেয়ে বড় বিষয় ছিল সোভিয়েত বাহিনীর তীব্র মনোবল এবং লড়াই করার অদম্য মানসিকতা। সোভিয়েত সৈন্য এভাবে লড়বে সেটি ভাবতেই পারেনি হিটলার, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো।